বাংলাদেশের যদি এনার্জি এবং বিদ্যুৎ খাত নিয়ে, জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এই সময় ভিত্তিক বিশ্লেষণটা খুব জরুরি। যেমন আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে মানে ৭২ থেকে ৮০ সাল পর্যন্ত একটা সময়কাল, তখন মানে যে ধারা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে নিজস্ব জ্বালানি থেকে সংকট উত্তরণ বা আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়েছিল। তারপরে যখন মানে এরশাদের সামরিক শাসন শুরু হলো, সেই ৮০-র দশকটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য, জ্বালানি বিদ্যুৎ সকল ক্ষেত্রের জন্য একটা বন্ধা সময়। সেখানে আসলে অরাজকতা বৃদ্ধি পেয়েছে, সিস্টেম লস বৃদ্ধি পেয়েছে গ্যাস এবং বিদ্যুৎ উভয় খাতে, এবং খাতটা সম্প্রসারণও হয়েছে। ৯১ থেকে ২০০১ এটা কিন্তু বাংলাদেশের এনার্জি খাতের জন্য খুব প্রসপেক্টিভ সময়। কারণ এই সময় প্রথমে ছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ৯১ থেকে ৯৬, এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৯৬ থেকে ২০০১। এই সময়টা এনার্জি সেক্টরে যেটা দরকার, মানে সমন্বিত উন্নয়ন বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, সেটা কিন্তু হয়েছে। যেমন মানে একটা উদাহরণ দেই, যেটা হচ্ছে এখনো যে আইওসি থেকে, বিদেশি কোম্পানি থেকে আমরা গ্যাস পাচ্ছি, এটা কিন্তু এই ৯৩ সালে যে পিএসসি স্বাক্ষর করা হয়েছিল সেটারই ফল। বা বিএনপির সেই সময়ের সরকার বা তার মানে ইলেকশনের অল্প কদিন আগে একটি সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন, যেটা হচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা, মানে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ চূড়ান্ত করার। কিন্তু এইটা খসড়া চূড়ান্ত করলেও, যেহেতু পরবর্তীতে তারা আর ক্ষমতায় আসেননি, এটাকে তারা আর আগিয়ে নিতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের প্রথম সভাতে এটা পাশ করে এবং বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ আসতে শুরু করে। এখন ২০০১ থেকে ৬, ২০০১ থেকে ৬ যে বিষয়টা হয়েছে, মানে ৯৬ এর আগের সিদ্ধান্তগুলো ৯৬ এর পরে ক্যারি অন হয়েছে, কিন্তু ২০০১-এ এসে একটা গ্যাপ পড়ে যায়। আগের সিদ্ধান্তগুলো প্রপারলি ক্যারি অন হয়নি। আর এনার্জি খাতের যে এমন একটা অবস্থা, যে মানে যেটাকে কন্টিনিউয়েশন খুব জরুরি দরকার, যেটা হয়নি। আমি এখন শর্টকাটে আসি। মানে আওয়ামী লীগ তার লাস্ট ১৬ বছরে যে সংকটটা তৈরি করেছে, সেটা হচ্ছে তারা একমুখী উন্নয়ন করেছে, একমুখী বিনিয়োগ করেছে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছে, এখানে জ্বালানি মিক্সও বাড়িয়েছে, কিন্তু নিজস্ব গ্যাস এবং কয়লা সম্পদ ব্যবহার করে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি নিশ্চিত করার কাজটি করেনি। আবার নিজেরটা না করলে পাশাপাশি আমদানি করার জন্য যে অবকাঠামো, যেমন বা এলএনজি, এফএসআর ২টা করেছে, আরো অন্তত ২টা করার কথা ছিল বা করা উচিত ছিল, বা ল্যান্ড বেস টার্মিনালটা আগিয়ে নেওয়া উচিত ছিল, কয়লার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল, সেগুলো ফেল করেছে। সবচেয়ে বড় ডিজাস্টারটা করেছে শেষ সময়ে এসে আওয়ামী লীগ নিজস্ব গ্যাস অনুসন্ধান এবং মানে বিদেশ থেকে এলএনজি আমদানির জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য একটি চুক্তি এবং ৩টি নেগোসিয়েশন অব্যাহত রেখেছিল, সেইটাকে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়ে একটা ডিজাস্টার করেছে। আর আপনি যদি এই নতুন সরকারের কথা বলেন, তারা দায়িত্ব নেয়ার কিন্তু মাত্র ১০ দিনের মাথায়, আমি যদি সময় ভুল না করি, বিশ্বের সবচেয়ে বড় সংকট তৈরি হয়। আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার কারণে বাংলাদেশের এবং বৈশ্বিক জ্বালানি যোগানের যে পথ, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের যে উৎস থেকে জ্বালানি আসে, সেটা কিন্তু ভেঙে পড়েছে। সরকারকে প্রথমেই জ্বালানি তেল সংকট মোকাবেলায় একটা ধাক্কা খেতে হয়েছে। আবার আওয়ামী লীগ সরকার বিপুল অঙ্কের বকেয়া রেখে গিয়েছিলেন বিদ্যুৎ খাতে, সেটা তত্ত্বাবধায়ক সরকার এসে শুরুতে পরিশোধ করলেও অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আবার যখন চলে গিয়েছে, আওয়ামী লীগ যে বকেয়া রেখে গিয়েছিল, বকেয়ার পরিমাণ তার চেয়ে বাড়িয়ে প্রায় $৫ বিলিয়ন বকেয়া রেখে যান। সেটা দায়ও এসে পড়েছে এই সরকারের ঘাড়ে। সো মানে এখন আমার সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে প্রাথমিক জ্বালানির জোগান। আপনি কয়লা বলেন, গ্যাস বলেন,
বিদ্যুৎ আমদানি বলেন, এগুলোর জন্য পয়সা দিতে হবে। আবার মানে যেটা হচ্ছে এই বকেয়াগুলো পরিশোধ করতে না পারার কারণে ফার্নেস বেস যে বিদ্যুৎ কেন্দ্রগুলো এগুলো আমরা পুরোটা চালু করতে পারছি না। আবার আমাদের ২ টাই টার্মিনাল, তার মধ্যে একটা নষ্ট হওয়ার কারণে মানে আমাদের রিডান্ডেন্সি বা বাড়তি ক্যাপাসিটি না থাকার কারণে যে সংকট হয় সেটা হয়েছে। আবার এখন প্রতি বছর নিজস্ব গ্যাসের উৎপাদন মানে কমছে প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট প্রতিদিন। মানে এই যে চ্যালেঞ্জ গুলো এইগুলো সব একসাথে এসে জমা হয়েছে। প্রথম কথা, সরকার যদি মানে এর অর্থ যোগান দিতেও পারে, তাও এলএনজি আমদানি করার মতন অবকাঠামো নেই। আবার এলপিজিও আমদানি হয়ে আসছে বেসরকারি খাতে। এটার পরিবহন খরচ বেশ বেশি প্রতিবেশী দেশ ভারতের তুলনায়। কারণ আমরা এটার জন্য যদি ডিপ সি পোর্ট ডেভেলপ করতে পারতাম এলপিজি আমদানির ক্ষেত্রে, তাহলে পরিবহন খরচ কমে আসতো, মানুষের সুবিধা পেত। জি, আমরা এলএনজি আপনার কাছে আসবো। হ্যাঁ, জি আমি শেষ বলুন। করে নিই হ্যাঁ। ১ মিনিট। মানে এই প্রাথমিক জ্বালানির যোগান সংকট থাকার কারণে বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও আমরা তা উৎপাদন করতে পারছি না। ফলে মানে এই সময়কালে ৩৮০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং বা ঘাটতি হয়েছে। তো এই প্রবলেম থেকে কিন্তু দ্রুত রাতারাতি বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। পরিকল্পনা নিতে হবে, তবে বাস্তবায়নের সময় লাগবে।